হ্যালো বন্ধুরা, ইউগা অনলাইন স্টাডিতে তোমাদের স্বাগত। আজ আমি মোস্ট ইম্পর্টেন্ট 100 কোশ্চেন নিয়ে এসেছি পলিটির উপরে। আমি এরকম একটা সিরিজ নিয়ে এসেছি যেটা ব্যাক টু ব্যাক তোমাদের 100 কোশ্চেন পলিটি, হিস্ট্রি, জিওগ্রাফি, ইন্ডিয়ান ইকোনমি এগুলোর উপরে কিন্তু থাকবে। আর আমি চেষ্টা করব যে এই সবকটা পোস্টের মাধ্যমে, এই সবকটা মানে এই 100 কোশ্চেনের মাধ্যমে আমি সবকটা টপিককে কভার করার চেষ্টা করব। আর এই 100 কোশ্চেন হচ্ছে সেই সব 100 কোশ্চেন যেগুলো হচ্ছে লাস্ট 5 ইয়ার্স এর যে ট্রেন্ডিং যে কোশ্চেন প্যাটার্ন তার উপরে কিন্তু সেটা মানে তার উপরে সেটা নির্ভর করে বানানো হয়েছে। আর এই মধ্যে কিন্তু সবকটা প্রশ্ন কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। যারা ডাব্লিউবিসিএস আর ডাব্লিউবিএস এর জন্য প্রিপারেশন নিচ্ছ তারা কিন্তু এই সবকটা প্রশ্ন কিন্তু ভালোভাবে দেখো। আর এই প্রতিটি প্রশ্নের সঙ্গে কিন্তু আমি কিছু ডিসকাশন করব, সেগুলো কিন্তু পয়েন্ট কিন্তু তোমরা ভালোভাবে খাতায় লিখে রাখতে পারো কিংবা তোমরা মনে রাখলেও রাখতে পারো। ওকে, চলো দেরি না করে ব্যাক টু ব্যাক কোশ্চেন সলভ করতে শুরু করি। প্রথম প্রশ্ন, স্বাধীনতার পরে ভাষার ভিত্তিতে প্রথম কোন রাজ্যটি সংগঠিত হয়? আফটার ইন্ডিপেন্ডেন্স দ্য ফার্স্ট স্টেট অর্গানাইজড অন দ্য বেসিস অফ ল্যাঙ্গুয়েজ ইজ। সেই স্টেটটা কোনটা? তামিলনাড়ু, কেরালা, কর্ণাটক, অন্ধ্রপ্রদেশ। সঠিক আনসার হচ্ছে অন্ধ্রপ্রদেশ। রাইট? আচ্ছা, চলো যাওয়া যায় নেক্সট কোশ্চেনে। ভারতীয় সংবিধানে বর্ণিত নিচের কোনটি মৌলিক অধিকার কেবল ভারতীয় নাগরিকদের জন্য উপলব্ধ? Which one of the following fundamental rights mentioned in the Indian Constitution is available to only Indian citizen? সেটা কোনটা? শুধুমাত্র ইন্ডিয়ান সিটিজেনের জন্য, যেটা ফরেন কান্ট্রির যে সিটিজেন তাদের জন্য নয়। সেটা কোনটা? ভাষার সুরক্ষার অধিকার, শোষণের বিরুদ্ধে অধিকার, আইনের সমতার অধিকার, ধর্মের স্বাধীনতার অধিকার। সঠিক আনসার কি? সঠিক আনসার ভাষার সুরক্ষার অধিকার। ঠিক আছে, ভাষার সুরক্ষা অধিকার সেটা শুধুমাত্র ইন্ডিয়ান সিটিজেনের জন্য শুধু উপলব্ধ। রাইট? চলো আমরা একটু ফান্ডামেন্টাল রাইটের মধ্যে দেখে নিই কোন কোনটা ইন্ডিয়ান সিটিজেনের আর কোন কোনটা কিন্তু ফরেনারের জন্য, সেটা একটু দেখে নিচ্ছি। দেখো তোমাদের এখানে কিন্তু বলা হলো, এখানে কিন্তু তোমরা এটা দেখতে পারো যে 14 থেকে আমাদের যেটা ফান্ডামেন্টাল রাইট সেটা হচ্ছে 12 থেকে 35 পর্যন্ত আছে। ওকে, আর এখানে যেটা জিনিস আছে সেটা তোমাদের মনে রাখতে হবে ফান্ডামেন্টাল রাইটস। এই পাঁচটা মনে রাখো, তাহলে বুঝতে পারবে। যেমন 15, 16, 19, 29 এন্ড 30, এই পাঁচটা যে রাইট আছে সেটা কিন্তু এভেলেবেল টু অনলি ইন্ডিয়ান। ঠিক আছে, তাহলে এছাড়া বাকি যেগুলো আছে সবই কিন্তু কি ফরেনারের জন্য। ওকে, তাহলে এই পাঁচটায় তোমরা মনে রাখো যে 15, 16, 19, 29, 30 এটা শুধুমাত্র ইন্ডিয়ানের জন্য। এই ইন্ডিয়ানটাই যদি মনে রাখতে পারো তাহলে বাকিটা মনে রাখার দরকার নেই। ওকে, আর দেরি না করে ব্যাক টু ব্যাক কোশ্চেন্স করি। নেক্সট কোশ্চেন, অবৈধ আটকানোর ক্ষেত্রে নিম্নলিখিত কোন রিট আদালত জারি করতে পারে? Which one of the following writs will be issued by the court in the case of illegal detention? Right? রিসেন্টলি ইনলিগাল ডিটেনশন বা ডিটেনশনের ব্যাপারে অনেক কিছু কন্ট্রোভার্সি হচ্ছে, তো ওই সব পয়েন্ট অফ ভিউতে কিন্তু এই প্রশ্নটা ভীষণ ইম্পর্টেন্ট। রাইট? সঠিক আনসার কি হবে? সঠিক আনসার হচ্ছে হ্যাবিয়াস কর্পাস। রাইট? তোমরা জানো যে রাইটস যে আছে আমাদের টোটাল ফাইভ টাইপস অফ রাইটস আছে। ঠিক আছে, এই 5 টাইপস এর রাইটস কি সেগুলো কিন্তু তোমরা আলাদাভাবে কিন্তু দেখে নাও। ওকে, চলো যাওয়া যাক নেক্সট কোশ্চেনে। ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের একজন সদস্য কত বছর জন্য মনোনীত হতে পারেন? ঠিক আছে, the member of the Union Public Service Commission holds office for a term of how many year? 5 বছর, 6 বছর, 6 বছর বা তার বয়স 62 বছর না হওয়া পর্যন্ত, যেটা আগে হয়, বা 6 বছর বা তার বয়স 65 বছর না হওয়া পর্যন্ত, যা আগে হয়। তাহলে সঠিক আনসার কি? সঠিক আনসার ডি। কি? 6 বছর বা তার বয়স 65 বছর না হওয়া পর্যন্ত, মানে সে হয় চাকরির তার 6 বছর হবে ওই পজিশনের জন্য, কিংবা তার বয়স 65 হওয়ার, এই দুটোর মধ্যে যেটা আগে হবে তারপরে সে কিন্তু তাকে ওই পদ থেকে বের করে দেওয়া হবে। রাইট? তাকে রিটায়ারমেন্ট দিয়ে দেওয়া হবে। চল নেক্সট কোশ্চেন, কে হাইকোর্টের একজন বিচারককে অপসারণ করতে পারেন? হু ক্যান রিমুভ এ জাজ অফ এ হাইকোর্ট? আমরা জানি হাইকোর্ট, সুপ্রিম কোর্ট এদের বিচারককে বের করার একটা স্পেশাল একটা নিয়ম আছে। সেই নিয়মটা কি? কে বের করতে পারে? রাষ্ট্রপতি নিজেই, মুখ্যমন্ত্রীর পরামর্শে রাজ্যপাল, ভারতের প্রধান বিচারপতির পরামর্শে রাষ্ট্রপতি সংসদের রেজুলেশন সম্পর্কিত বিশেষ সংখ্যাগরিষ্ঠতা পাশ করে। সঠিক আনসার কি? সঠিক আনসার হচ্ছে ডি, রাষ্ট্রপতি সংসদের রেজুলেশন সম্পর্কিত বিশেষ সংখ্যাগরিষ্ঠতা পাশ করে। দেখো আমাদের কিন্তু সংসদে আমাদের যেটা লোকসভা বা রাজ্যসভা যেটা আছে সেটা কিন্তু একটা সাধারণ সংখ্যাগরিষ্ঠতা আছে, একটা হচ্ছে বিশেষ সংখ্যাগরিষ্ঠতা আছে। এটা কিন্তু দুটো পার্থক্য কিন্তু এই ক্ষেত্রে তোমরা কিন্তু দেখে নিও। ওকে, চলো যাওয়া যাক নেক্সট কোশ্চেনে। নিম্নলিখিত কমিটিগুলির মধ্যে কোন সংসদের উভয় সভার প্রতিনিধিত্ব করে? নিম্নলিখিত কমিটির মধ্যে কোনটি সংসদের উভয় সভার প্রতিনিধিত্ব করে? উভয় সদস্য এখানে বলতে কোনটা বোঝায়? সংসদ আমাদের আমরা জানি একটা আপার হাউস, একটা লোয়ার হাউস। আপার হাউস বলতে রাজ্যসভা আর লোয়ার হাউস বলতে লোকসভাকে বোঝায়। ঠিক আছে, এখানে হচ্ছে কি
কোন কমিটি আছে? ইন হুইচ অফ দ্য ফলোইং কমিটিজ দ্য মেম্বার্স ফ্রম বোথ অফ দ্য হাউসেস অফ পার্লামেন্ট রিপ্রেজেন্ট? এটা কোন কমিটি? সঠিক আনসার কি? সঠিক আনসার হচ্ছে প্যাক, পিএসসি, পাবলিক অ্যাকাউন্ট কমিটিজ। এই প্যাক অ্যাকাউন্ট কমিটিতে কিন্তু রাজ্যসভার সদস্যরাও থাকে আর লোকসভার সদস্যরাও থাকে, রাইট? এখানে আরেকটা প্রশ্ন এরকমও আসে যে কোন কমিটি, পার্লামেন্টের কোন কমিটিতে ম্যাক্সিমাম হচ্ছে তোমার মেম্বার থাকে, সেটা হচ্ছে এস্টিমেট কমিটি, রাইট? এখানে কতজন থাকে? 30 জন, রাইট? চলো একটু আমরা দেখে নিচ্ছি খুব তাড়াতাড়ি। সেটা হচ্ছে পার্লামেন্টের যে আছে টু কাইন্ড অফ পার্লামেন্টের কমিটি আছে, একটা হচ্ছে স্ট্যান্ডিং অর পার্মানেন্ট কমিটি, আর একটা কি হচ্ছে অ্যাডহক কমিটি, ঠিক আছে? স্ট্যান্ডিং আর পার্মানেন্ট কমিটি বলতে সেগুলো কমিটি যেটা হচ্ছে তোমার পার্মানেন্টলি থাকে, যেমন মনে করো যে আমাদের ফাইন্যান্সের ব্যাপারে কিন্তু ওটা কিন্তু কোনো না কোনো বিষয় নিয়ে আলোচনা হয়, ফাইন্যান্স সেটা থাকবেই। রেলের কোনো একটা ব্যাপার নিয়ে কোনো কিছু আলোচনা হচ্ছে তো রেলের উপরে একটা কমিটি সেটা থাকবেই, ঠিক আছে? ওমেন্স এর উপরে ইস্যুজ হতে থাকে বা চাইল্ডের উপরে কিছু ইস্যু হয়ে থাকে তো সেটা একটা পার্মানেন্ট কমিটি হবে, সেটা হচ্ছে স্ট্যান্ডিং কমিটি। তাহলে অ্যাডহক কমিটি কোনগুলো? যেগুলো হচ্ছে মানে খুব জরুরি, যেগুলো মানে যেটা রেগুলারিটির কোনো দরকার নেই কিন্তু হ্যাঁ সেগুলো ইম্পর্টেন্ট, যেমন ধরো কোভিড এর সিচুয়েশন এখন হচ্ছে, তো যদি কোনো একটা স্ট্যান্ডিং কমিটি যদি সেটাকে, যদি কোনো কমিটি যদি ওটাকে দেখাশোনা করে সেটা হচ্ছে কি অ্যাডহক কমিটি করবে, ঠিক আছে? যেটা হচ্ছে তোমাদের কোনো একটা পার্টিকুলার টাইম লিমিটের মধ্যে এই কমিটি তাদের হচ্ছে নিজেদের মতামত জানাবে, রাইট? আর এই স্ট্যান্ডিং কমিটির যে মেম্বার গুলো আছে ওরা প্রতি বছর কিন্তু এক এক বছরে কিন্তু তারা হচ্ছে চেঞ্জ হতে থাকে, রাইট? আচ্ছা, স্ট্যান্ডিং কমিটি যেটা আছে সেটা ফাইন্যান্স অ্যাফেয়ার্স এর ক্ষেত্রে কিন্তু তিনটি কমিটি ভীষণ ইম্পর্টেন্ট, একটা তাদের হচ্ছে সাব কমিটির মধ্যে এরা পড়ে, সেটা হচ্ছে পাবলিক অ্যাকাউন্ট কমিটি, এস্টিমেট কমিটিজ এন্ড পাবলিক আন্ডারটেকিং কমিটি, রাইট? এর মধ্যে পাবলিক অ্যাকাউন্ট কমিটি যেটা আছে সেটা কিন্তু তোমার মাত্র শুধুমাত্র সেটা কিন্তু রাজ্যসভা আর লোকসভা দুইজনই থাকে। আর আর এক্ষেত্রে আরেকটা বলা যে অপোজিশন যে আছে, অপোজিশনের যে লিডার সে কিন্তু লোকসভা যে অপোজিশন লিডার সে কিন্তু পাবলিক অ্যাকাউন্ট কমিটির হচ্ছে চেয়ারম্যান হয়, ঠিক আছে? ওকে। আর আর এখানে যেটা আছে এস্টিমেট কমিটি যেটা, এটা আমি বলেই দিলাম তোমাদের 30 জন মেম্বার থাকে, আর শুধুমাত্র যেটা থাকে সেটা হচ্ছে লোকসভা থেকে থাকে এরা, ঠিক আছে? শুধু লোকসভাতে থাকে, আর এটা প্রতি বছর কিন্তু এটা চেঞ্জ হতে থাকে। ওকে, চলো যাওয়া যায় নেক্সট কোশ্চেনে। মৌলিক অধিকার নিচের কোন ধারাটি জাতীয় জরুরি অবস্থার কার্যকর হওয়ার সাথে সাথে সক্রিয়ভাবে স্থগিত হয়ে যায়? কোন মৌলিক অধিকারটি আছে যেটা যখনই হচ্ছে আমাদের জরুরি অবস্থা জারি হবে, না তোমাদের ন্যাশনাল ইমার্জেন্সি যখনই জারি হবে সেটা হচ্ছে সাথে সাথে মানে সেই ফান্ডামেন্টাল রাইট তুমি আর এনজয় করতে পারবে না, সেটা কোনটা ধারা? ধারা 14, 16, 19, 21, সেটা হচ্ছে কি ধারা 19। ধারা 19 হচ্ছে এমন একটা তোমার ধারা যে ধারাটা কিন্তু যখনই আমাদের এই ন্যাশনাল ইমার্জেন্সি প্রোক্লেম হয়ে যায় মানে ক্লেম হয়ে যাবে সাথে সাথে ওইটা কিন্তু আমরা আর এনজয় করতে পারবো না। আর ধারা 19-এ কি কি আছে? ফ্রিডম অফ এক্সপ্রেশন আছে, এখানে ফ্রিডম অফ অ্যাসেম্বলি করা আছে, যেখানে খুশি যাওয়া যেতে পারে, যা খুশি কাজ করা যেতে পারে। সো দিস ইজ এই ধারাটা ভীষণ ইম্পর্টেন্ট যে যাতে তুমি কোথাও না গিয়ে কোনো অ্যাসেম্বলি বা কোনো একটা করে জনগোষ্ঠী না করে মানে ন্যাশনাল ইমার্জেন্সিতে আরো বেশি কোনো বিপজ্জনক সরকারের ক্ষেত্রে না করে দাও, এই জন্য এই ধারাটাকে সাথে সাথে ক্যান্সেল করে দেওয়া হয়। ওকে, চলো যাদের নেক্সট কোশ্চেনে। নেক্সট কোশ্চেন হচ্ছে ভারতীয় সংবিধানের নিচের কোন তালিকায় জনসংখ্যার নিয়ন্ত্রণ অন্তর্ভুক্ত রয়েছে? ঠিক আছে, আমাদের জানো এখানে তালিকা যে আছে আমাদের সংবিধানে ওটা 3 ধরনের তালিকা আছে, একটা হচ্ছে কেন্দ্রীয় তালিকা, একটা হচ্ছে রাজ্য তালিকা, একটা হচ্ছে যুগ্ম তালিকা, রাইট? তো এই পপুলেশন কন্ট্রোল যে আছে সেটা কোন তালিকার অন্তর্ভুক্ত? ইউনিয়ন লিস্ট, কনকারেন্ট লিস্ট, স্টেট লিস্ট আর রেসিডুয়ারি লিস্ট। সঠিক আনসার কি? সঠিক আনসার হচ্ছে কনকারেন্ট লিস্ট। বিরোধী দলের সদস্যদের মধ্যে থেকে নিম্নলিখিত কোনটি সংসদীয় কমিটির চেয়ারম্যান হিসেবে নিযুক্ত করা হয়? The chairman of which of the following members of parliamentary committee is appointed from the members of opposition leader? যেটা আমি কিছুক্ষণ আগে কিন্তু তোমাদের কিছু আলোচনার মধ্যে বললাম। বিধি কমিটি, সংশোধনীয় অধিকার সংক্রান্ত কমিটি, পাবলিক অ্যাকাউন্ট কমিটি, এস্টিমেট কমিটি। কোন কমিটি? জাস্ট রিসেন্টলি আলোচনা করলাম। সঠিক আনসার কি? সঠিক আনসার হচ্ছে পাবলিক অ্যাকাউন্ট কমিটি। তো প্যাক যেটা আছে সেটা হচ্ছে বিরোধী দল করে, আর এই প্যাক যে আছে সেটা হচ্ছে লোকসভা রাজ্যসভা দুজনেই মেম্বার থাকে। ওকে, চলো যাওয়া নেক্সট কোশ্চেনে। ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদের অধীনে ভারতের রাষ্ট্রপতিকে তার পদ থেকে অপসারণ করা যেতে পারে? তোমরা জানো ভারত মানে আমাদের যে রাষ্ট্রপতি আছে তাকে কোনো তার পদ থেকে অপসারণ করাকে ইংলিশে বলে ইমপিচমেন্ট, রাইট? যেটা রিসেন্টলি ডোনাল্ড ট্রাম্প যেটা হচ্ছে আমাদের ইউএস যে প্রেসিডেন্ট তার উপরে দুবার করা হয়েছে তার যে ডিউরেশনের সময়, এটা একটা রেকর্ড সেই দেশের গণতন্ত্রের উপরে। আচ্ছা, যাই হোক, তো এটা আন্ডার হুইচ আর্টিকেল অফ দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া ক্যান বি প্রেসিডেন্ট
ক্যান দ্য প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া বি ইমপিচড, এটা কি হবে, কোনতম আর্টিকেল? আর্টিকেল 56, আর্টিকেল 53, 63, 61। সঠিক আনসার হচ্ছে 61। ওকে, এবার নেক্সট কোশ্চেন। 71তম সংশোধন আইন 1992 কোন বিষয়ের সাথে সম্পর্কিত? 71st Amendment Act 1992 is related to which subject? রাইট, সরকারি ভাষা সম্পর্কিত, শিশু শ্রম সম্পর্কিত, ভোটের বয়স সম্পর্কিত, এসটি এসসি সম্পর্কিত আইন। তোমরা জানো যে 71তম যে সংশোধন আইন সেটা কিসের ব্যাপারে? সেটা হচ্ছে সরকারি ভাষার ব্যাপারে, অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ। ঠিক আছে, অফিসিয়াল ল্যাঙ্গুয়েজের ব্যাপারে আমরা একটু দেখে নিই। এটা হচ্ছে আমাদের অফিসিয়াল ল্যাঙ্গুয়েজের ব্যাপারে আমি কিছু একটা বলার চেষ্টা করছি খুব তাড়াতাড়ি, খুব সংক্ষেপে। সেটা হচ্ছে 8 শিডিউল যে আছে সেটা আমাদের অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ কে সেখানে আছে 8 শিডিউলে। আমাদের অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ কিন্তু স্টার্টিং এ যেটা আমাদের কনস্টিটিউশন যখন মেকিং ছিল সেটা কিন্তু আমাদের 14টা ছিল, রাইট। তো ফার্স্ট যেটা তার মধ্যে যেটা ভাষা অ্যাড হয়েছিল সেটা হচ্ছে সিন্ধি, সেটা হচ্ছে 21st অ্যামেন্ডমেন্টের মাধ্যমে হয়েছিল, আর সেটা হচ্ছে 1967 এ হয়েছিল। আচ্ছা, তারপরে যেটা অ্যাড হলো সেটা হচ্ছে বোড়ো, দোগরি, সাঁওতালি, মিথলি। এটা কত হলো? এটা হচ্ছে তোমার 92 অ্যামেন্ডমেন্টের মাধ্যমে হলো। কবে হলো? 2004 এ হলো। তো এইভাবে কিন্তু আমাদের যে ল্যাঙ্গুয়েজ আছে সেটা হচ্ছে 22 ল্যাঙ্গুয়েজ হচ্ছে বর্তমানে, রাইট। চলো যাওয়া যাক নেক্সট কোশ্চেনে। নিম্নলিখিত বিষয়গুলির মধ্যে কোনটি সমবর্তী তালিকায় নেই? সমবর্তী মানে কনকারেন্ট লিস্ট, মানে হচ্ছে যুগ্ম তালিকা। হুইচ অফ দ্য ফলোইং সাবজেক্ট ইজ নট ইন দ্য কনকারেন্ট লিস্ট? কোনটা হচ্ছে কনকারেন্ট লিস্টে নেই? মানে হচ্ছে সেটা হয় রাজ্যের থাকবে, না হলে সেটা কেন্দ্রের থাকবে, কিন্তু কনকারেন্ট লিস্টে নেই, মানে উভয় সেটা কিন্তু ক্ষমতা অর্জন করবে না। সেটা কি? কৃষিকাজ, শিক্ষা, বিবাহ, বনভূমি। সঠিক অ্যান্সার কি? সঠিক অ্যান্সার হচ্ছে কৃষিকাজ। ওকে, আমরা একটা দেখে নিচ্ছি, এটা একটা লিস্ট, মোর অ্যান্ড লেস এই লিস্টের মধ্যে থেকে প্রশ্ন করা হয়। তোমরা এই লিস্টে কিন্তু মনে রাখতে পারো, এটা একটু ট্রিকি একটা তোমাদের সমস্যার সমাধান করে দেবে। কারণ অনেক কটা টপিক আছে, হয়তো তোমরা সেটা না মনে রাখতে পারো, কিন্তু এই টপিকটা অবভিয়াসলি মনে রাখো, তাহলে কিন্তু ইজি হবে তোমাদের কোনো প্রশ্নে এরকম টাইপ, মানে এক্সামে এরকম টাইপ প্রশ্ন আসলে তোমরা ছেড়ে আসো না। ঠিক আছে, সেটা কি? ইউনিয়ন লিস্টের মধ্যে ডিফেন্স আছে, ব্যাংকিং আছে, কমিউনিকেশন আছে, রাইট। কমিউনিকেশন মানে হচ্ছে যা তোমাদের ওই যা ফোনে যা কিছু আছে সবই কিন্তু এর মধ্যে আসছে। ঠিক আছে, কমিউনিকেশনের ওয়ে অফ কমিউনিকেশন যেমন তোমার হতে পারে কুরিয়ার সার্ভিস হতে পারে, তারপর তোমাদের পোস্ট অফিস হতে পারে। তো এগুলো সবকিছু কিন্তু ইউনিয়ন লিস্টের মধ্যে আসছে। ওকে, স্টেট লিস্টের মধ্যে কি আসছে? পুলিশ আসছে, এগ্রিকালচার আসছে, আর ট্রেড আসছে, রাইট। পুলিশ, এগ্রিকালচার, ট্রেড। আচ্ছা, কনকারেন্ট লিস্টের মধ্যে মানে যুগ্ম তালিকায় কি কি আছে? এডুকেশন আছে, ফরেস্ট আছে, আর ম্যারেজ আছে। ওকে, চলো যাওয়া নেক্সট কোশ্চেনে। নিম্নলিখিতের মধ্যে কোন ট্যাক্সটি রাজ্য সরকারের একচেটিয়া এখতিয়ারের মধ্যে? কর্পোরেশন ট্যাক্স, শুল্ক ট্যাক্স, আয়কর ট্যাক্স, বিক্রয় কর ট্যাক্স। সেটা কি? সঠিক অ্যান্সার কি? সেটা হচ্ছে বিক্রয় কর। ঠিক আছে, এই বিক্রয় কর ট্যাক্সটা কিন্তু রাজ্য সরকারই সেটা মানে সেটা নিজে লাগাতে পারে, আর সেটা কিন্তু রাজ্য সরকারই সেটা কিন্তু গ্রহণ করবে। ওকে, মানে রাজ্য সরকার সেটা নিজেদের বই মানে নিজেদের খাতায় সেটা অ্যাড করবে। ওকে, চলো যাওয়া যাক নেক্সট কোশ্চেনে। সরকারি কমিশনের সুপারিশগুলি ড্যাশের সাথে সম্পর্কিত। সরকারি কমিশন যে আছে, দ্য রেকমেন্ডেশন অফ দ্য সরকারি কমিশন রিলেটেড টু, সরকারি কমিশনের যে কমিশন যেটা ছিল সে কি রেকমেন্ড করেছিল, কোন টপিকের উপরে? সেটা রাজস্ব বিতরণের উপরে, ভারতের রাষ্ট্রপতি ক্ষমতা ও কার্যাদির উপরে, সাংসদ সদস্য পদের উপরে, কেন্দ্র রাজ্য সম্পর্কের উপরে। এটা কোনটা? কেন্দ্র রাজ্য সম্পর্কের উপরে, সঠিক আনসার। ওকে, চলো নেক্সট কোশ্চেন। কোন বছর ভারতে পরিকল্পনা কমিশন প্রতিষ্ঠিত হয়েছে? ইন হুইচ অফ দ্য ফলোইং ইয়ার ওয়াজ দ্য প্ল্যানিং কমিশন সেট আপ ইন ইন্ডিয়া? 1952, 1947, 1950, 1951। সঠিক আনসার কি? সঠিক আনসার হচ্ছে 1950, রাইট। তো তোমরা এটা কিন্তু প্ল্যানিং কমিশনের ক্ষেত্রে এই ক্ষেত্রে কিন্তু মনে রাখো যে আমাদের ফার্স্ট, তোমরা এই ক্ষেত্রে যেগুলো মনে রাখার ব্যাপার সেটা হচ্ছে ফার্স্ট প্ল্যানিং কমিশনটা কত সাল থেকে কত সাল, তাদের অ্যাচিভমেন্ট কি, প্ল্যানিং কমিশনকে কি বলা হয়। সেকেন্ড প্ল্যানিং কমিশনটা কত থেকে কত, তার কার্য, মানে যতগুলো প্ল্যানিং কমিশন তার কার্যাদি, মানে কার্যের যে সময়সীমা, তার অ্যাচিভমেন্টটা, আর হচ্ছে তাকে কি নামে পরিচয় করা, তাকে কি নামে বা সে কোন সেই বছর হচ্ছে পার্টিকুলার কোন টপিকের উপরে কিন্তু তাকে সেই জোর দেওয়া হয়েছিল, এগুলো কিন্তু তোমরা কিন্তু মনে রাখো। তোমরা যদি এই প্ল্যানিং কমিশনের উপর কিন্তু আলাদা যদি কোনো একটা সিরিজ চাও বা কোনো একটা চাও, কোনো একটা টপিক চাও, তাহলে অবশ্যই আমাকে বলবে, তাহলে আমি সেক্ষেত্রে কিন্তু প্ল্যানিং কমিশন আর কেন ওটাকে উইথড্র করা হলো, এখন তার জায়গায় যে নীতি আয়োগ আছে তার কিরকম প্ল্যানিং হচ্ছে বা সেই কিরকম প্ল্যান নিয়ে যাচ্ছে, এই নিয়ে ব্রিফে কিন্তু আমি কিন্তু একটা ভিডিও করে দেবো। ওকে, চলো যাওয়া যাক নেক্সট কোশ্চেনে। সংবিধানে কোন তফসিলে কেন্দ্রীয় এবং রাজ্যের মধ্যে ক্ষমতা বিভক্তের 3টি তালিকা রয়েছে? ঠিক আছে, which schedule of the constitution contain the 3 lists that divide power between union and state?
আমি কিছুক্ষণ আগে আলোচনা করলাম যে ইউনিয়ন স্টেটে পাওয়ার ডিভাইডেশনের জন্য তিনটে আমাদের আছে, একটা ইউনিয়ন লিস্ট, স্টেট লিস্ট আর হচ্ছে কনকারেন্ট লিস্ট। এটা কততম শিডিউলে আছে? এটা 5th 6th 7th 8th। সঠিক আনসার কি? সঠিক আনসার হচ্ছে 7th লিস্ট। ওকে, 7 যে শিডিউল আছে 7 শিডিউলে ইউনিয়ন স্টেট এই ব্যাপারে কিন্তু বলা হয়েছে। ঠিক আছে, আমরা একটু দেখে নিই একসাথে, মানে জাস্ট একটু তাড়াতাড়ি করে দেখে নেবো শিডিউলে। ফার্স্ট শিডিউল, স্টেটে লিস্ট অফ দ্য স্টেট আর ওর টেরিটরিজ কি হবে। সেকেন্ড শিডিউলে হচ্ছে ওর স্যালারিজ, যতগুলো অফিসার আছে মোটামুটি। থার্ড শিডিউলে হচ্ছে কি যে শপথ বাক্য পাঠ। ফোর্থ শিডিউলে আছে হচ্ছে অ্যালোকেশন, যে সিট আছে রাজ্যসভাতে স্টেট থেকে ইউনিয়ন টেরিটরি কি কি আছে। ফিফথ শিডিউলে কি আছে সেটা হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ কন্ট্রোল অফ শিডিউল কাস্ট এসসি আর এসটি এরিয়া, শিডিউলড এরিয়া আর শিডিউল ট্রাইব এরিয়া। সিক্স শিডিউলে কি আছে সেটা হচ্ছে যে অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইবাল এরিয়া যে আছে সেটা হচ্ছে চারটে স্টেট, আসাম, মেঘালয়, ত্রিপুরা, মিজোরাম। এই চারটে স্টেট কিন্তু তোমরা মনে রাখো। ওকে, সেভেন শিডিউলে কি আছে সেটা হচ্ছে সেভেন শিডিউল লিস্ট আছে, যেটা আমি এখনই কিছুক্ষণ আগে বললাম, সেটা হচ্ছে ইউনিয়ন লিস্ট, স্টেট লিস্ট, কনকারেন্ট লিস্ট। ওকে, এইট শিডিউলে আছে আমাদের ল্যাঙ্গুয়েজ আছে। নাইন শিডিউলে আছে কি আছে আমাদের অ্যাক্ট অ্যান্ড রেগুলেশন আছে। ওকে, এইট শিডিউলে কি আছে অ্যান্টি ডিফেকশন, এটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, রিসেন্টলি কারেন্টলি এটা ভীষণ ইম্পর্টেন্ট। রাজ্য এবং কেন্দ্র কিন্তু খুব রিসেন্টলি এর উপরে একটা কোনো আইন ফাইন বের করতে পারে, তো সেটাও কিন্তু ইম্পর্টেন্ট। রিসেন্টলি অ্যান্টি ডিফেকশন ল এর উপরে কিন্তু ডেইলি তোমরা নিউজে কিছু দেখতে পাচ্ছ, তো এই ক্ষেত্রে কিন্তু 10 শিডিউলটা কিন্তু ভালোভাবে দেখবে। 11 শিডিউলটা প্রায় প্রশ্ন আসে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সেটা কিসের উপর 11 শিডিউল, সেটা পঞ্চায়েতি রাজের উপরে ডিপেন্ড, পঞ্চায়েতের রাজ্যের উপরে সেটা নির্ণয় করা হয়। আর 12 শিডিউল যেটা সেটা হচ্ছে মিউনিসিপ্যালিটির উপর ডিপেন্ডেন্ট হয়। ওকে, তো এর মধ্যে যেগুলো যেগুলো ইম্পর্টেন্ট টপিক সেগুলো আমি বলে দিলাম। আমি খুব সংক্ষেপে কিন্তু এটার উপরে কিন্তু একটা লিস্ট বানাবো, যদি তোমরা চাও তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। ওকে, চলো যাওয়া যায় নেক্সট কোশ্চেনে। ভারতের সংবিধানে ভারত রাজ্যগুলির একটি ইউনিয়ন ধারণাটি এসছে কোত্থেকে? ইন ইন্ডিয়ান কনস্টিটিউশন দ্য আইডিয়া অফ এ ইউনিয়ন অফ এ স্টেট ইন দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন হ্যাজ বিন ডেরাইভেন ফ্রম। কোথায় নেওয়া হয়েছে এটা? যুক্তরাজ্যের সংবিধান, অস্ট্রেলিয়ান সংবিধান, মার্কিন যুক্তরাষ্ট্রের গঠনতন্ত্র, ফরাসি সংবিধান। কে সেটা কোথায় নেওয়া হয়েছে? অস্ট্রেলিয়ান সংবিধান থেকে নেওয়া হয়েছে। ওকে, চলো যাওয়া যায় নেক্সট কোশ্চেনে। ভারতীয় সংবিধানের কোন অংশে অফিসিয়াল ভাষা, ঠিক আছে, যেটা আধিকারিক ভাষা, যেটা হচ্ছে আমরা অফিসিয়াল যেটা ইউজ করি অ্যাজ এ, আমাদের যেমন পশ্চিমবঙ্গে আছে বাংলা, হিন্দি, ইংলিশ, রাইট? আচ্ছা, ভারতীয় সংবিধানের কোন অংশে অফিসিয়াল ভাষা নিয়ে আলোচনা করা হয়েছে? হুইচ পার্ট অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন ডিল উইথ অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ? কোনটা পার্ট? সে সঠিক আনসার কি? সেটা সঠিক আনসার হচ্ছে 17তম পার্ট। ঠিক আছে, 17তম পার্টে আছে সেটা কি, সেটা অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ নিয়ে আলোচনা হয়েছে, আমরা জানি, জাস্ট কিছুক্ষণ আগে আলোচনা করলাম। চলো একটু আমরা ব্রিফে আর একটু দেখে নিই। সেটা হচ্ছে আর্টিকেল যে এইটা আছে 17তম পার্ট যেটা আছে, যেটা হচ্ছে ইন্ডিয়ান, এখানে ল্যাঙ্গুয়েজ যেটা আছে সেটা হচ্ছে আর্টিকেল 343 থেকে আর্টিকেল 351 এর মধ্যে আছে। ঠিক আছে, এটাও কিন্তু তোমরা দেখে নাও, স্পেশালি কিন্তু ডব্লিউবিএস এর মেন্স এর জন্য কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, রাইট? কারণ ডব্লিউবিসিএস এর মেন্সে কিন্তু এরকম টাইপের প্রশ্ন জিজ্ঞেস করে, আর্টিকেল কত থেকে কতর মধ্যে আছে। ঠিক আছে, তো এটা কত? আর্টিকেল 347 থেকে 351 এর মধ্যে আছে। চলো যাওয়া যাক নেক্সট কোশ্চেন। ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদে রাষ্ট্রের বিচার বিভাগকে কার্যবাহী থেকে পৃথক করার পদক্ষেপ গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে? আর্টিকেল 48, আর্টিকেল 44, আর্টিকেল 52, আর্টিকেল 50। কোনটার মাধ্যমে বলা হয়েছে? সেটা হচ্ছে আর্টিকেল 50। ঠিক আছে, আর্টিকেল 50 এর মাধ্যমে আমাদের বলা হয়েছে যে জুডিশিয়ারি আছে আর যে এক্সিকিউটিভ যে আছে, এই দুই পার্টকে কিন্তু আলাদা রাখতে হবে। সেটা কিন্তু আমাদের ডেমোক্রেসির ক্ষেত্রে আমাদের সঠিক, আমাদের যে বিচার বিভাগীয়কে আলাদাভাবে স্বতন্ত্র রাখতে আর আমাদের এক্সিকিউটিভকে আলাদা স্বতন্ত্র রাখতে, এটা ভীষণ ইম্পর্টেন্ট। ওকে, তো যাওয়া যায় নেক্সট কোশ্চেনে। হ্যাবিয়াস কর্পাস ভারতের সংবিধানের কোন অংশের সাথে সম্পর্কিত? হ্যাবিয়াস কর্পাস ইজ অ্যাসোসিয়েটেড উইথ হুইচ অফ দ্য গিভেন পার্ট অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন? সেটা কোনটা? উপস্থাপনা, মৌলিক অধিকার, রাজ্যের নীতি নির্দেশকমূলক আর মৌলিক কর্তব্য। সঠিক আনসার কি? সঠিক আনসার হচ্ছে মৌলিক অধিকার। ঠিক আছে, তোমরা জানো যে মৌলিক অধিকার যে আমাদের আছে, হ্যাঁ, মৌলিক অধিকারের মধ্যে কিন্তু এই রাইট গুলো আছে, টোটাল ফাইভ রাইট আছে, যেটা আমি এর আগেও ডিসকাশন করলাম। সেটা কি, আমরা একটু হিভিয়াস কর্পাসের ব্যাপারে একটু দেখে নিচ্ছি। হিভিয়াস কর্পাস যে আছে সেটা ফান্ডামেন্টাল রাইটের মধ্যেই আছে। ওকে, আর ফান্ডামেন্টাল রাইট যে আছে সেটা হচ্ছে আমাদের কনস্টিটিউশনের পার্ট 3 এর অংশ। আচ্ছা, আর এটা হচ্ছে ফান্ডামেন্টাল রাইট যে আছে 12 থেকে 35 এর মধ্যে আছে। আর এই কনসেপ্ট যেটা আছে সেটা ইউএসএ থেকে নেওয়া হয়েছে, ইউনাইটেড স্টেট অফ আমেরিকা, রাইট? তোমরা এটাও জানো যে রিসেন্টলি ডোনাল্ড ট্রাম্প যে আছে, এবার তার ব্যাপারে কিন্তু অনেক মানে মানে ফান্ডামেন্টাল রাইটের উপরে অনেক কোশ্চেন পুট করা হয়েছিল তার কাজের সময়, তার কাজের ব্যাপারে।
তো এইসব ম্যাটারগুলো কিন্তু ইম্পর্টেন্ট আছে। কেন ইম্পর্টেন্ট? কারণ এগুলো নিউজগুলোর মাধ্যমে তুমি কিন্তু এই স্পেশালি এই টপিকগুলো কিন্তু ইজিলি মনে রাখতে পারবে যে না আমাদের ইন্ডিয়া আর ইউএস এর মধ্যে কিন্তু ফান্ডামেন্টাল রাইট যে আছে সেটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। আমাদের ইন্ডিয়াতে ফান্ডামেন্টাল রাইটস নিয়ে প্রায় এরকম ঘটনা শোনা যায়, প্রায় এরকম খবরের নিউজে আসে। তো সেক্ষেত্রেও কিন্তু এটা ইম্পর্টেন্ট সেদিক দিয়ে। এভাবে মনে রাখতে হবে তোমাকে ইজিলি। ওকে, চলো যাক নেক্সট কোশ্চেনে। ফেডারেলিজম ধর্ম ভারতীয় সংবিধানে নেওয়া হয়েছে নিচে কোন দেশ থেকে? ফেডারেলিজম ইজ টেকেন ইন দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন ফ্রম হুইচ অফ দ্য ফলোইং কান্ট্রিজ? কোথা থেকে নেওয়া হয়েছে? জার্মানি, কানাডা, অস্ট্রেলিয়া, ইউকে। সঠিক আনসার কি? সঠিক আনসার হচ্ছে কানাডা। রাইট, আমরা কানাডা থেকে হচ্ছে ফেডারেলিজম স্ট্রাকচারটা নিয়েছি। স্ট্রাকচার কি ফেডারেলিজম স্ট্রাকচার? সেটা হচ্ছে কেন্দ্র রাজ্য নিজেদের মধ্যে সহযোগিতার মাধ্যমে দেশকে আগে নিয়ে যাবে। এটা কিন্তু ফেডারেলিজম সব থেকে বড় মানে ধর্ম। রাইট, এটা হচ্ছে মেন যেটা তাদের হচ্ছে মানে মেন যেটা থাকা উচিত মানে যেটা আছে এখন পর্যন্ত সেটা হচ্ছে এটা স্টেট আর যে সেন্ট্রাল তাকে একসাথে কাজ করে কিন্তু আমাদের দেশের অগ্রগতি করতে হবে। ওকে, চলো যাওয়া যাক নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন হচ্ছে প্রদত্ত কোন ক্ষেত্রে বেসিক স্ট্রাকচারের মতবাদ শুরু হয়েছিল? দ্য ডকলাইন অফ বেসিক স্ট্রাকচার ওয়াজ ইভলভড ইন হুইচ অফ দ্য ফলোইং কেসেস? তোমরা জানো যে বেসিক স্ট্রাকচার যে আছে এটা কখন একটা হচ্ছে রিসেন্টলি একটা গুরুত্বপূর্ণ রায় প্রকাশের মাধ্যমে কিন্তু সুপ্রিম কোর্টের জাজ এটা একটা উল্লেখ করেছিলেন। সেটা কোন রায়ের মাধ্যমে? সঠিক আনসার কি? সঠিক হচ্ছে কেশব নন্দা ভারতী কেস। ঠিক আছে, দেখো আমাদের কনস্টিটিউশনের মধ্যে খুবই কম আছে, মানে মোটামুটি 10টা আছে এরকম, যে এটা হচ্ছে কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। কারণ সেখানে যেগুলো রায় দেওয়া হয়েছে সেটা কিন্তু পরবর্তীকালে এটা বুঝিয়েছে যে আমাদের কোনটা ইম্পর্টেন্ট, ফান্ডামেন্টাল রাইটস ইম্পর্টেন্ট না ফান্ডামেন্টাল ডিউটিস ইম্পর্টেন্ট, এই সবগুলো টপিক নিয়ে আলোচনা করা হয়েছে। ওকে, তো সেই সব জিনিসগুলো কিন্তু নিয়েও কিন্তু তোমরা একটু আলাদাভাবে একটু চোখ বুলিয়ে নিও, অথবা আমাকে বলো, তাহলে আমি সেক্ষেত্রে কিন্তু আলাদাভাবে মনে রাখার, তোমরা ইজিলি মনে রাখতে পারো সেইভাবে কিন্তু আমি একটা ভিডিও বানিয়ে নেবো। ওকে, চলো যাওয়া যায় নেক্সট কোশ্চেন। আচ্ছা, নেক্সট কোশ্চেন আগে এখানে দেখে নিই একটু, সেটা হচ্ছে যে বেসিক স্ট্রাকচার যেটা আছে, ঠিক আছে, এসব কেশব নন্দা ভারতী কেসে এটা হয়েছিল। আর এই কেশব নন্দা ভারতী কেস যেটা আছে ওটা 1973 তে হয়েছিল। ওকে, এখানে কিন্তু আমাদের সুপ্রিম কোর্ট বলেছিল যে আর্টিকেল 368, তোমরা জানো আর্টিকেল 368 এর মাধ্যমে কিন্তু আমরা কি করতে পারি, কনস্টিটিউশনকে হচ্ছে আমরা অ্যামেন্ডমেন্ট করতে পারি। তো সেখানে সুপ্রিম কোর্ট এটা বলেছেন যে আর্টিকেল 368 এর মাধ্যমে অ্যামেন্ডমেন্ট তো করতে পারো, কিন্তু যা বেসিক স্ট্রাকচার যে আছে কনস্টিটিউশনে সেটাকে অ্যামেন্ডমেন্ট করতে পারবে না। বেসিক স্ট্রাকচার কি? মনে করো আমাদের বেসিক স্ট্রাকচার হচ্ছে, মনে করো যে আমরা হচ্ছে সেকুলার, রাইট, তো আমরা এটা কখনোই সেকুলারটাকে বেসিক স্ট্রাকচার দিয়ে চেঞ্জ করতে পারবো না। বা আমরা মনে করো যে গভর্নমেন্ট হচ্ছে ডেডিকেটেড আছে হেলথের প্রতি, তো আমরা কখনোই ওটাকে চেঞ্জ করতে পারবো না। তো এগুলো হচ্ছে বেসিক স্ট্রাকচার যেগুলোকে চেঞ্জ করা যাবে না। এটা কোথার মাধ্যমে? এটা কেশব ভারতীর কেসের মাধ্যমে এটা কিন্তু বেরিয়ে এসেছিল। আর একটা জিনিস, যখনই কেশব নন্দা ভারতী কেসটা আসে তার সাথে সাথে গোলকনাথ কেসটা উল্লেখ করা হয়। তো এখানে আমি ওই ক্ষেত্রে উল্লেখের ক্ষেত্রে বলে দিচ্ছি 1967-এ কিন্তু গোলকনাথ কেসটা এসেছিল। এটা কিন্তু কি বলেছিল, এটা বলছে যে ফান্ডামেন্টাল রাইটের উপর কিন্তু পার্লামেন্টও কিন্তু সার্টেন ক্যান নট সার্টেন এনি অফ দ্য মানে ফান্ডামেন্টাল রাইটের উপর কিন্তু কোশ্চেন মার্ক কিন্তু পার্লামেন্টও করতে পারবে না। এটা কিন্তু আমাদের গোলকনন্দা কেসে কিন্তু সুপ্রিম কোর্ট এটা রায় দিয়েছিল। ওকে, চলো আর দেরি না করে নেক্সট কোশ্চেনে। ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদে আন্তর্জাতিক শান্তি ও সুরক্ষার বিষয়ে রাষ্ট্রের নীতিগুলোকে বলা হয়েছে? মানে তোমরা জানো ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদে আন্তর্জাতিক শান্তি ও সুরক্ষার বিষয় আছে, যেটা ডাইরেক্টিভ প্রিন্সিপাল স্টেট পলিসি, ডিপিডিএসপি। ওকে, ওটাকে এটা বলা হয়েছে, সেটা কোনটা হবে? সঠিক আনসার কি? সঠিক আনসার হচ্ছে আর্টিকেল 51। তোমরা জানো কিছুক্ষণ আগে আমরা আলোচনা করলাম যে আর্টিকেল যে 50 আছে, আর্টিকেল 50-র মাধ্যমে কি হচ্ছে যে আমরা জানি যে জুডিশিয়ারি যে আছে আর এক্সিকিউটিভ যে আছে সেটাকে আলাদা করতে হবে, জুডিশিয়ারি আর এক্সিকিউটিভকে আলাদা করতে হবে। আর আর্টিকেল 51 যে আছে সে কি বলছে, সেটা হচ্ছে ইন্টারন্যাশনাল যে পিস আর হারমোনি আছে সেটাকে আমাদেরকে মেনটেন করতে হবে। ওকে, চলো যাওয়া যায় নেক্সট কোশ্চেনে। নেক্সট কোশ্চেন হচ্ছে ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদে বলা হয়েছে যে মুখ্যমন্ত্রী কর্তব্য রাজ্যপালকে তথ্য সংগ্রহ করা? ঠিক আছে, তোমরা জানো যে রিসেন্টলি আমাদের ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে, যে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে আমাদের রাজ্যপাল আর মুখ্যমন্ত্রীর মধ্যে কিছু একটা হতেই আছে। তো এর মধ্যে কিন্তু আমাদের প্রশ্নে কিন্তু এটাও ইম্পর্টেন্ট যে কার কতটা দায়িত্ব, কে সেটা করা উচিত বা করতে হয়, বা এর যেটা নিয়ম আছে সেটা কি, সেটা কোন আর্টিকেলের মাধ্যমে আছে যে মুখ্যমন্ত্রীর কর্তব্য রাজ্যপালের তথ্য সরবরাহ করা? সেটা সঠিক আনসার হবে আর্টিকেল 167। ঠিক আছে, এবার আমরা 167টা একটু ব্রিফলি দেখে নিই খুব শর্টকাটে। সেটা হচ্ছে আর্টিকেল 167-এর তিনটে আছে, আর্টিকেল 160A, আর্টিকেল 167B, আর্টিকেল 167C। ঠিক আছে,
167 এর মাধ্যমে কিন্তু এটা আছে যে যে আমাদের মানে চিফ মিনিস্টার আছে সে হচ্ছে গভর্নরকে, যে হচ্ছে তোমাদের অ্যাডমিনিস্ট্রেটিভ যে আর অ্যাফেয়ার্স যে আছে স্টেটের, ঠিক আছে, এই ব্যাপারে কিন্তু তাকে জানাতে হবে। আচ্ছা, আর কোনো একটা ইনফরমেশনের জন্য যদি জানতে হয় অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাফেয়ার্স এর উপরে, তো গভর্নর কিন্তু এদের কাউকে কল করতে পারে, মানে এদের কাউকে জিজ্ঞেস করতে পারে, সেটা হচ্ছে চিফ মিনিস্টারকে জিজ্ঞেস করতে পারে বা তার আন্ডারে যে কাউন্সিল অফ মিনিস্টার্স আছে তাদেরকে জিজ্ঞেস করতে পারে। আর আর্টিকেল যেটা 167C যেটা আছে সেখানে হচ্ছে গভর্নর যদি চায় যে মনে করো একটা কোনো একটা ডিসিশন নেওয়া হলো, ঠিক আছে, এটা গভর্নরের মনে হলো যে না এই ডিসিশনটা হয়তো ঠিক নয় বা সুইটেবল নয়, তাহলে সে ডাইরেক্টলি ওই মিনিস্টারকে এই ব্যাপারে কিন্তু জিজ্ঞেস করতে পারে, রাইট? চলো যাওয়া যাক নেক্সট কোশ্চেনে। আচ্ছা, এখানে আরেকটা জিনিস যেটা বলে দিই, আমি এখানে টপ 100 কোশ্চেনের মধ্যে কিন্তু টপ 1 থেকে 25 পর্যন্ত রেখেছি, তো বাকি যেটা আছে 26 থেকে 50 আর 51 থেকে 75 আর 76 থেকে নিয়ে 100, তো এরকম আমি 4টে ভাগে ভাগ করেছি। ওকে, তো তোমরা এইটা ভালোভাবে কভার করো, ঠিক আছে, এটা যাতে শর্ট শর্ট ভিডিও থাকে তার জন্য আমি এরকম ভাবে একটু ডিভাইডেশন করে রেখেছি। আর প্রতিদিনই হচ্ছে এরকম রাতে হচ্ছে তোমাদের এরকম ক্লাস হবে, ঠিক আছে, মানডে থেকে নিয়ে ফ্রাইডে, তাই তোমরা কিন্তু মিস করো না, ঠিক আছে। আর কোনো একটা ইম্পর্টেন্ট টপিক হলে অবশ্যই সেটা বলবে, সেটা হতে পারে ইম্পর্টেন্ট যেগুলো অ্যামেন্ডমেন্ট হয়ে গেছে, যেগুলো মনে রাখা বা পরীক্ষা আসে সেগুলো উপরে বলতে পারো, বা ফান্ডামেন্টাল রাইট এন্ড ডিউটির উপরে কিছু একটা ভিডিও হয়তো তোমরা মানে চাইলে অবশ্যই বানিয়ে দেবো, বা গুরুত্বপূর্ণ যেগুলো রায় যেটা আমি ডিসকাশনের মাধ্যমে বললাম সেটাও কিন্তু যদি চাও তাহলে সেরকম ভাবে বলে দেবো, ঠিক আছে, বা যতগুলো শিডিউল আছে সেটা কিভাবে মনে রাখবো সেটাও একটা ম্যাটার, সেটাকেও আমি ইজিলি বলে দেবো। তো তোমরা তোমাদের রিকোয়ারমেন্টটা অবশ্যই কমেন্ট সেকশন বলবে, তাহলে আমি সেইভাবে কিন্তু বলে দেবো। চলো প্রথমে এটা সলভ করা যাক। সেটা হচ্ছে নিম্নলিখিত এর মধ্যে কে লোকায়ুক্ত এবং উপলোকায়ুক্তকে নিয়োগ করেন? হু অ্যামং দ্য ফলোইং অ্যাপয়েন্ট দ্য লোকায়ুক্ত অ্যান্ড উপলোকায়ুক্ত? ঠিক আছে, কে করে? রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, উপরাষ্ট্রপতি, গভর্নর বা সম্পর্কিত রাজ্যে বা ইউটি, ঠিক আছে, ইউনাইটেড টেরিটরি এর লেফটেন্যান্ট গভর্নর। ওকে, কি করে? সঠিক আনসার কি? সেটা হচ্ছে গভর্নর বা সম্পর্কিত রাজ্যের বা ইউটির হচ্ছে লেফটেন্যান্ট গভর্নর। ওকে, তো কেমন লাগলো তোমাদের সেশন অবশ্যই বলো। এটা আমার ফার্স্ট নিউ চ্যানেল, তো কাইন্ডলি তোমরা চেষ্টা করো যে এটি শেয়ার করো, সাবস্ক্রাইব করতে বলো না। ওকে, থ্যাংক ইউ।